এখন দেখো যে টিস্যু, টিস্যু কি আমরা সকলেই জানি যে আসলে জীবদেহের গাঠনিক এবং কার্যিক একককে কি বলা হয়? কোষ। যখন অনেকগুলো কোষ একত্রিত হয় তখন সেটাকে হচ্ছে আমরা বলে থাকি কি? টিস্যু। যখন অনেকগুলো টিস্যু একত্রিত হয় তখন সেটাকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে কি? অঙ্গ। যখন অনেকগুলো অঙ্গ একত্রিত হয় তখন সেটাকে আমরা বলে থাকি কি বলতো? তন্ত্র। তার মানে এইটা হচ্ছে স্ট্রাকচার, যে জীবদেহের গাঠনিক এবং কার্যিক একককে কি বলা হচ্ছে বলতো? টিস্যু বলা হচ্ছে। জীবদেহের গাঠনিক এবং কার্যিক একককে কি বলা হচ্ছে? টিস্যু বলা হচ্ছে। ক্যামেরাটা মনে হয় একটু কাত হয়ে আছে না? দাঁড়াও তো, আমাকে একটু ঠিক করতে দাও, তোমরা একটু সময় দাও, আমি একটু ঠিক করে দিচ্ছি ক্যামেরাটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, ওকে, এখন মোটামুটি হচ্ছে কভার হয়েছে, একটু কাজ ছিল আর কি। তাহলে দেখো যে কোষ, টিস্যু, তারপরে হচ্ছে আমরা কি পাচ্ছি? অঙ্গ। এই কোষ সম্পর্কে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাকে বলা হয় সাইটোলজি। বুঝতে পারছো? সাইটোলজি, বা যেটাকে হচ্ছে আমরা বলে থাকি কি? কোষ বিদ্যা। আর এই টিস্যু নিয়ে জীববিজ্ঞানের যে শাখাতে আলোচনা করা হয় সেটাকে হচ্ছে আমরা বলে থাকি যে হিস্টোলজি। সরি, ইংরেজিতে লিখি আমরা, এটাকে হচ্ছে আমরা বলে থাকি হিস্টোলজি, বা হচ্ছে বাংলায় বলে থাকি হচ্ছে টিস্যু বিদ্যা। হিস্টোলজি বা হচ্ছে কি বলতো? টিস্যু বিদ্যা। ওকে, তাহলে দেখো যে আমরা সাইটোলজি সম্পর্কে জানলাম, তারপরে কি বলতো আমরা হিস্টোলজি সম্পর্কে জানলাম, যে সাইটোলজিটা কি, তারপরে হচ্ছে কি বলতো হিস্টোলজিটা কি, এটা সম্পর্কে আমরা জানলাম। এরপরে দেখো যে আসলে টিস্যু বিভাজনের উপর ভিত্তি করে আমরা যদি খাঁটি বাংলা ভাষায় বলি যে টিস্যু আসলে প্রধানত দুই প্রকার। যদি তোমাকে জিজ্ঞেস করে যে টিস্যু প্রধানত কত প্রকার, তাহলে আনসারটা হবে কত প্রকার বলতো? টিস্যু প্রধানত হচ্ছে দুই প্রকার। টিস্যু কি কি প্রকারভেদ পাওয়া যায় দেখো, একটা হচ্ছে তোমার ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে কি বলতো? আরেকটা হচ্ছে তোমার অস্থায়ী টিস্যু, বা হচ্ছে, সরি এটা অস্থায়ী না, এটা হচ্ছে স্থায়ী টিস্যু হবে। ঠিক আছে, তাহলে দেখো একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এগুলো জাস্ট একটা প্রিলিমিনারি কনসেপ্ট। এখান থেকে যে প্রশ্ন আসবে ব্যাপারটা কিন্তু তা না। বুঝতে পারছো? যে প্রশ্ন আসবে ব্যাপারটা কিন্তু তা না, জাস্ট একটু দেখে রাখা আর কি। এখান থেকে যে ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, দ্যাটস ওয়াই ভাজক টিস্যু, এটা অক্ষম, দ্যাটস ওয়াই স্থায়ী টিস্যু। এই কোষগুলো অপরিণত, এই কোষগুলো পরিণত। এই লাইনটা ইম্পর্টেন্ট, যে ভাজক টিস্যুর কোষগুলো অপরিণত। অপরিণত হওয়ার কারণে কোষগুলো হচ্ছে বিভাজিত হতে চায়, আর স্থায়ী টিস্যুর কোষগুলো হচ্ছে পরিণত। পরিণত হওয়ার কারণে তার হচ্ছে বিভাজনের কোনো প্রয়োজন পড়ে না। নিউক্লিয়াস আকারে বড়, নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট। এই পয়েন্টগুলো জাস্ট একটু হচ্ছে দেখতে পারো, এগুলো থেকে আসার মতো না, কারণ এত সহজ সহজ টপিকস থেকে হচ্ছে তোমার প্রশ্ন সাধারণত খুব একটা হচ্ছে দেয় না। তারপরেও তোমরা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবে আর কি এই জিনিসগুলো। ওকে, তারপরে চলো আমরা দেখি এরপরে কি আছে আসলে। এরপরে এখান থেকে হচ্ছে মেইন পড়া এই চ্যাপ্টারে, যে ভাজক টিস্যুটাকে চারটা ক্রাইটেরিয়ার উপর বেস করে ভাগ করা যায়। চারটা ক্রাইটেরিয়ার উপর বেস করে ভাগ করা যায়। যদি তোমাকে জিজ্ঞেস করে ভাজক টিস্যু কত প্রকার, তাহলে কত প্রকার অ্যান্সার করবা? কমেন্টে জানাও তো একটু, যে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাজক টিস্যু কত প্রকার, তাহলে কত প্রকার অ্যান্সার করবা বলো? এমএসএইচ এ ভর্তির জন্য যারা টাকা পাঠাইছো, মোস্ট অফ দেম কে অ্যাড করা হয়েছে, সিক্রেট গ্রুপে অ্যাড করার কাজ চলতেছে, আর মেসেঞ্জার গ্রুপে বা অন্যান্য গ্রুপ গুলাতে আজকে কাজ চলতেছে আর কি। একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, যে ইনশাল্লাহ আস্তে আস্তে সবাইকে হচ্ছে অ্যাড করা হবে। আস্তে আস্তে সবাইকে হচ্ছে অ্যাড করা হবে। আচ্ছা, ভাজক টিস্যু হচ্ছে কত প্রকার বলতো? ভাজক টিস্যু চার প্রকার। ওকে, ওকে, চার প্রকার। তার মানে তোমরা হচ্ছে অনেকেই জানো
যে ভাজক টিস্যু, আচ্ছা একজনে বলছে 3 প্রকার, না ভাজক টিস্যু হচ্ছে 4 প্রকার। তো ফার্স্ট ওয়ান দেখো হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুটা কয় প্রকার। উৎপত্তি অনুসারে প্রোমেরিস্টেম বা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদের জন্য। প্রোমেরিস্টেম দেখো, প্রো মানে হচ্ছে কি আদি, প্রো মানে কি বলতো আদি, প্রো মানে হচ্ছে কি আদি। এই কারণে দেখো লিখছে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশ যা থেকে প্রাইমারি টিস্যুর উৎপত্তি ঘটে। তার মানে পরীক্ষা আসবে কোন টিস্যুটি থেকে প্রাইমারি টিস্যুর উৎপত্তি ঘটে, তার মানে অ্যান্সারটা হচ্ছে কি প্রোমেরিস্টেম বা প্রাইমারি ভাজক টিস্যু থেকে হচ্ছে কি প্রাইমারি টিস্যুটির উৎপত্তি ঘটে। এটি ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রাইমারি ভাজক টিস্যু ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোন টিস্যু? আমৃত্যু বিভাজিত হতে থাকে কোন টিস্যু? তার মানে কি দেখো ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোন টিস্যু, আমৃত্যু বিভাজিত হতে থাকে কোন টিস্যু, সেটাই হচ্ছে কি বলতো প্রাইমারি ভাজক টিস্যু। তারপরে হচ্ছে কি সেকেন্ডারি ভাজক টিস্যু। স্থায়ী টিস্যুতে ভ্রূণ অবস্থার অনেক পরে, তার মানে ভ্রূণ অবস্থায় প্রাইমারি, ফার্স্ট ওয়ান হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক, তারপর হচ্ছে প্রাইমারি, তারপরে কি সেকেন্ডারি। তাহলে প্রাইমারি যদি ভ্রূণ অবস্থায় তৈরি হয়, তাহলে সেকেন্ডারি তৈরি হবে কি ভ্রূণ অবস্থার অনেক পরে। সেকেন্ডারির এক্সাম্পলটা কি কি দেখো, কর ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এগুলো হচ্ছে সেকেন্ডারির হচ্ছে এক্সাম্পল। তারপরে আসে হচ্ছে অবস্থান অনুসারে ভাজক টিস্যু। দেখো শীর্ষস্থ ভাজক টিস্যু, এটার আরেকটা নাম হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। ঠিক আছে, মূল, কাণ্ড, পাতা, ফল এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থান করে, সবার শীর্ষে যেটা অবস্থান করে এটাকে আমরা শীর্ষস্থ ভাজক টিস্যু বলে থাকি। ইন্টার ক্যালারি বা নিবেশিত, ইন্টার ক্যালারি মানে মাঝে, ক্যালারি ইন্টার ক্যালারি, ইন্টারমিডিয়েট মধ্যবর্তী অবস্থা, ইন্টার মানে হচ্ছে মাঝে, মাঝে অবস্থান করতেছে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে। দেখো দুটি স্থায়ী টিস্যুর মাঝে থাকে। পরীক্ষায় প্রশ্ন করবে, আমি কিন্তু প্রশ্নগুলো ধরায় দিচ্ছি, প্রশ্নগুলো ধরায় দিচ্ছি যে এই লাইন থেকে প্রশ্নটা কি করতে পারে। তাহলে আমি যে প্রশ্নটা ধরায় দিচ্ছি এটা মাথায় ক্যাচ করে নাও, এইটা বুঝে নাও যে ভাইয়া কি বলতেছে, প্রশ্নটা কি ধরায় দিচ্ছে এটা বোঝো আগে। যে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা থাকে সেটাকে হচ্ছে আমরা বলতেছি ইন্টারক্যালারি বা নিবেশিত টিস্যু। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে ইন্টারক্যালারি টিস্যুর এক্সাম্পল। তারপরে দেখো পার্শ্বীয় ভাজক টিস্যু, এটা একটা সেকেন্ডারি টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু এটা একটা সেকেন্ডারি টিস্যু। দেখো এখানে কি বলছে, পার্শ্ব বরাবর অবস্থিত লম্বালম্বী ভাজক টিস্যু। এখানে একটা পয়েন্ট দাঁড় করাইছে যে পার্শ্ব বরাবর অবস্থিত লম্বালম্বী। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এইটা মনে করো যে একটা গাছের গুড়ি, ঠিক আছে, এইটা হচ্ছে একটা গাছের গুড়ি। এখানে লাইনটা কি ছিল, পার্শ্ব বরাবর অবস্থিত লম্বালম্বী ভাজক টিস্যু, তার মানে অবস্থান করবে কোথায় বলতো পাশে, এই পাশ দিয়ে এরকম লম্বা ভাবে অবস্থান করবে, এরকম লম্বা ভাবে অবস্থান করবে। ভাষাটার অর্থ হচ্ছে এটা যে দুই পাশে অবস্থান করবে কিন্তু লম্বা ভাবে অবস্থান করবে, এই কারণে বলছে লম্ব বরাবর, দুই পাশে অবস্থান করবে কি বরাবর, লম্বালম্বী ভাজক টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝে থাকে, এটাকেই হচ্ছে আমরা বলতেছি হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। এখন তোমাকে এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে হবে। সিদ্ধান্তটা হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে জড়িত হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। যত প্রাইমারি ভাজক টিস্যু আছে সব হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে, আর উদ্ভিদের প্রস্থ বৃদ্ধির সাথে জড়িত হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। উদ্ভিদের প্রস্থ বৃদ্ধির সাথে জড়িত হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে জড়িত কে প্রাইমারি ভাজক টিস্যু, আর প্রস্থ বৃদ্ধির সাথে জড়িত কে বলতো সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি পার্শ্বীয় ভাজক টিস্যু এটা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করবে নাকি প্রস্থ বৃদ্ধি করবে, বলো। পার্শ্বীয় ভাজক টিস্যু এটা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করবে নাকি প্রস্থ বৃদ্ধি করবে, বলো। পার্শ্বীয় ভাজক টিস্যু এটা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করবে নাকি প্রস্থ বৃদ্ধি করবে, বলো 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 বলো। বলো পার্শ্বীয় ভাজক টিস্যু দৈর্ঘ্য বৃদ্ধি করবে নাকি প্রস্থ বৃদ্ধি করবে। কেন প্রস্থ বৃদ্ধি করতেছে, কারণ পার্শ্বীয় ভাজক টিস্যুটা কি একটা সেকেন্ডারি ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যুটা কি বলতো একটা সেকেন্ডারি ভাজক টিস্যু, আর প্রাইমারি গুলার কাজ দৈর্ঘ্য বৃদ্ধি করা, সেকেন্ডারি গুলোর কাজ হচ্ছে কি প্রস্থ বৃদ্ধি করা। তার মানে দেখো এই যে এখানে আমরা যা লিখছি, যেমন এই যে আমি যদি কালার গুলোকে একটু মুছে দেই, খেয়াল করো তো, যে এই যে দেখো যে শীর্ষস্থ, তারপরে এই তিনটা, যে তিনটাকে আমরা মার্ক করছি, এই তিনটার কাজ হচ্ছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি করা উদ্ভিদকে।
আর এই যেটা সেকেন্ডারি ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, এই দুইটার কাজ হচ্ছে কি উদ্ভিদকে প্রস্থে বৃদ্ধি করা। তার মানে পরীক্ষার হলে আসলে তোমাকে আগে বলতে হবে, বুঝতে হবে যে হচ্ছে দৈর্ঘ্য বলছে নাকি প্রস্থ বলছে, তারপরে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি। সেকেন্ডারি হলে প্রস্থ, আর প্রাইমারি হলে সরি হ্যাঁ সেকেন্ডারি হলে প্রস্থ, প্রাইমারি হলে কি বলতো দৈর্ঘ্য। ওকে, তারপরে আসো হচ্ছে এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে কোষ বিভাজন অনুসারে, এগুলো নিয়ে আমি এত ডিটেলস কথাবার্তা না বলি কারণ তোমরা এগুলো জানো যে আসলে কি পড়তে হয়। যে কোষ বিভাজন অনুসারে মাস, প্লেট, ট্রিপ, এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোষ বিভাজন আর হচ্ছে কাজ অনুসারে মাস, প্লেট আর হচ্ছে কি বলতো রিপ, এই হচ্ছে মাস, প্লেট, রিপ। তো হচ্ছে মাস ভাজক টিস্যু সব তলে বিভাজিত হয়, উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধি পায়। শেষ, সব তলে বিভাজিত হয় কোন টিস্যু? মাস ভাজক টিস্যু, উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধি পায়। প্লেট দুটি তলে বিভাজিত হয়, আয়তনে বৃদ্ধি পায়। দুটি তলে বিভাজিত হয়, আয়তনে বৃদ্ধি পায়। রিব ভাজক টিস্যু একটি তলে বিভাজিত হয়, দেখতে পাঁজরের ন্যায়। একটি তলে বিভাজিত হয়, দেখতে পাঁজরের ন্যায়। আমি কিন্তু তোমাকে প্রশ্নগুলো ধরায় দিচ্ছি, পরীক্ষা এগুলোই আসবে, পরীক্ষা এগুলোই আসবে। যে জিজ্ঞেস করবে যে সব তলে বিভাজিত হয় কোন টিস্যু? মাস ভাজক টিস্যু। এইভাবেই প্রশ্ন আসবে, ডিরেক্ট এভাবে প্রশ্ন আসবে। ওকে, তারপরে দেখো কাজ অনুসারে প্রোটোডার্ম। দেখো ডার্ম মানে হচ্ছে ত্বক, ডার্ম মানে হচ্ছে কি ত্বক, ডার্ম মানে হচ্ছে ত্বক, যেগুলো বাহিরে থাকে সব হচ্ছে প্রোটোডার্ম তৈরি করে। মূল, কাণ্ড, শাখা প্রশাখার ত্বক সৃষ্টি কে করতেছে? প্রোটোডার্ম করতেছে। যেমন মূলের বহিস্থ আবরণকে হচ্ছে কি বলা হয় বলতো? এপিব্লেমা। কাণ্ডের বহিস্থ আবরণকে বলা হয় এপিডার্মিস। তার মানে এপিডার্মিস বা এপিব্লেমা, এপিডার্মিস বা এপিব্লেমা, এগুলো কোথা থেকে তৈরি হয় বলতো? প্রোটোডার্ম থেকে তৈরি হয়। এগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? প্রোটোডার্ম থেকে তৈরি হচ্ছে, কারণ ডার্ম মানে হচ্ছে কি ত্বক, আর বাহিরের যত অঙ্গাণুগুলো আছে সব হচ্ছে প্রোটোডার্ম থেকে তৈরি হয়। তারপরে আসো প্রোক্যাম্বিয়াম, ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু। সোজা বাংলা ভাষায় যদি আমরা বলি ভাস্কুলার বান্ডল। জাইলেম আর ফ্লোয়েম মানে ভাস্কুলার বান্ডল, জটিল টিস্যু, ঠিক আছে, জটিল টিস্যু। জাইলেম আর ফ্লোয়েম মানে কি? জটিল টিস্যু। আর জটিল টিস্যু মানে হচ্ছে কি বলতো? ভাস্কুলার বান্ডল। তোমাকে জাইলেম ফ্লোয়েম না দিয়ে তোমাকে দিতে পারে পরিবহন টিস্যু কোথা থেকে তৈরি হয় বা ভাস্কুলার বান্ডল কোথা থেকে তৈরি হয়, তখনও কিন্তু অ্যান্সারটা কি হবে বলতো? প্রোক্যাম্বিয়াম হবে। তারপরে গ্রাউন্ড মেরিস্টেম, যে কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি, এগুলো হচ্ছে তৈরি করে। বইতে পড়তে গেলে অনেক পড়া পাবা, এত পড়া পড়তে হবে না, আমি যতটুকু পড়া দিলাম এতটুকু পড়বা, ঠিক আছে, এতটুকু পড়বা। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। ওকে, না ক্লাসের সাউন্ড নিয়ে তো সমস্যা নাই, কি হয়েছে? কার আবার পুরপুর করে? তোমার ফোনে সমস্যা? সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে ক্লাসের? দেখতেও ঝকঝকা, সাউন্ডটা তো ক্লিয়ার। ভাইয়া 22-23 এডিশনের নেটওয়ার্ক বই আছে, সামর্থ্য থাকলে নতুনটা কেন, না হলে আগের বছরেরটাই পড়ো। গ্র্যান্ড সেলিব্রেশন কবে হবে? কৃষির পরে হবে। গ্র্যান্ড সেলিব্রেশন কৃষির পরে হবে। সাউন্ড না 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 আটকে নাই, আমি স্থিরভাবে দাঁড়ায় আছি। মাঝে মাঝে তোমাদের মনে হবে যে ক্লাস মনে হয় আটকে আছে, আসলে মোটেও আটকে নাই, আমি স্থিরভাবে দাঁড়ায় আছি। বুঝতে পারছো? আমি স্থিরভাবে দাঁড়ায় আছি। এখন কি দেখাইতে হবে তোমাদেরকে যে আমি স্থিরভাবে দাঁড়ায় নাই? ওকে, আচ্ছা, ক্লাসের নোট যারা পেতে চাও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন দাও। ক্লাসের নোট যারা পেতে চাও ডেসক্রিপশন বক্সে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ঠিক আছে, সেটা সেখান থেকে জয়েন দাও। ডেসক্রিপশন বক্সে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে জয়েন দাও। ওকে, জয়েন দাও। ভাই এটা কি কোনো নোট নাকি বইয়ের লেখা? এইভাবে কি পাঠ্য বইতে লেখা থাকে? এগুলো আমার লেখা, গুছিয়ে লেখা না। মাঝে মাঝে কেমন যেন সাউন্ড হচ্ছে, কেমন সাউন্ড হচ্ছে? সাউন্ড তো ঠিক আছে। তোর সাতার মাথা, সাউন্ড ঠিক আছে। ওকে, তারপরে চলো এরপরে হচ্ছে কি আছে আমরা একটু হচ্ছে দেখার চেষ্টা করি, যে হচ্ছে তোমার স্থায়ী টিস্যু।
তো স্থায়ী টিস্যু দেখো, কল আসলে রেডিওতে না, কল তো আসবে না, কারণ ওটা তো ডিসকানেক্ট করা, ওই রোডস এর ওইটাতে তো ইয়া দেওয়া নাই। ওকে, এখন আশা করি আর সমস্যা হবে না। দেখো তো এখন সমস্যা আছে? ওকে, নাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, আর ক্লাসে উপস্থিতি তো দ্বিতীয় দিনেই কমে গেছে। আমি মজা করে বলতাম যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে তারাবির নামাজের মতো। প্রথম তারাবিতে মুসল্লিরা মসজিদে গিয়ে জায়গা পায় না, পরের তারাবিতে এক কাতার নাই, তারপরের তারাবিতে আরেক কাতার নাই, তারপরের তারাবিতে আরেক কাতার নাই, শেষের দিকে দেখা যায় 27-28 তারিখে রোজায় গিয়ে যে ইমাম আর ইমামের পিছনে এক সারি মিলে তারাবির নামাজ পড়তেছে। তো এখন তোমরাও এরকম যে ফ্রি ক্লাসে প্রথম দিন সেই হাইপ, ঠিক আছে, প্রথম দিন সেই হাইপ, আর এই ক্লাস করে বাইরের ক্লাস করে ফাড়ায় ফেলবো, ঠিক আছে, পরীক্ষার হলে সব পায়রে একদম ফাড়ায় ফেলবো, ঠিক আছে, একদিন না যাইতেই এনার্জি কমে যায়। এই কারণে পেইড ব্যাচের দরকার আছে, ঠিক আছে, যেখানে টাকা থাকে, ঠিক আছে, ঠিক আছে, যেখানে টাকা থাকে ওখানে মহব্বত থাকে। ওকে, এবার আসো যে জটিল টিস্যু, এগুলো লাগবে না, এগুলো এত ডিটেলস কৃষিতে আসবে না, এগুলো পড়ার দরকার নাই। স্থায়ী টিস্যু তিন প্রকার: সরল, জটিল, আর ক্ষরণকারী টিস্যু। সরল, জটিল, আর কি বলতো, ক্ষরণকারী টিস্যু। বুঝতে পারছো? সরল, জটিল, আর ক্ষরণকারী টিস্যু, এই তিন প্রকার স্থায়ী টিস্যু পাওয়া যায়। এই কারণে সবাই এমএসএস নেটওয়ার্ক 3.0 ব্যাচে ভর্তি হয়ে যাবে। দ্রুত দ্রুত এক্ষুনি ভর্তি হয়ে আসো, যাও 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 যাও, এখনই ভর্তি হয়ে আসো। এমএসএস নেটওয়ার্ক 3.0 ব্যাচে এখনই ভর্তি হয়ে আসো। ওকে, সরল, জটিল, আর কি বলতো, ক্ষরণকারী টিস্যু। এগুলো ডিটেলস পড়ার দরকার নাই, এখান থেকে একটা লাইন পড়তে পারো, পাতার মেসোফিলকে ক্লোরেন কাইমা বলা হয়, এই লাইনটা পড়তে পারো, এগুলো দরকার নাই এখান থেকে। আচ্ছা, এটা আগে শেষ করে দেই, ডান পাশ বাম পাশ আগে শেষ করে দেই। তারপর তরুক্ষীর গ্রন্থি, এটা একটু দেখতে পারো যে আঠা বের হয় যে সকল গাছ থেকে, যেমন কাঁঠাল গাছে দেখবা গাছের বাকল ছিললে আঠা বের হয়, আকন্দ, ছাতিম, রাবার, কাঁঠাল প্রভৃতি গাছে বিদ্যমান তরুক্ষীর গ্রন্থি, ঠিক আছে, মধু গ্রন্থি, আর পরিপাক গ্রন্থি। শোনো, তরু মানে কি, গাছ, বুঝতে পারছো? আর ক্ষীর মানে কি, ঘন। ওই যে আমাদের মায়েরা ক্ষীর, পায়েস এগুলো রান্না করে দেয় না, তার মানে যে গাছ থেকে ঘন আঠালো পদার্থ পাওয়া যায়, তারাই তরুক্ষীর। তো এই তরুক্ষীর টিস্যু আছে, তরুক্ষীর গ্রন্থিও আছে। টিস্যু গুলা থেকে ওই যে আঠা জাতীয় যেগুলো, সেগুলো বের হয় আকন্দ, ছাতিম, রাবার, কাঁঠাল প্রভৃতি গাছ। আর তরুক্ষীর গ্রন্থি, মধু গ্রন্থি বের হয়, মধু বের হয়, পরিপাক গ্রন্থি আছে, এগুলো বের হয়। কিন্তু এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জটিল টিস্যু দুই প্রকার টিস্যু নিয়ে গঠিত, একটা জাইলেম আর একটা ফ্লোয়েম। মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথম প্রশ্ন, নিচের কোনটি জাইলেমের উপাদান, নিচের কোনটি ফ্লোয়েমের উপাদান? আমরা একটু নেক্সট স্লাইডে গিয়েও দেখে আসি যে দেখো যে এটা ফ্লোয়েম, আর আগের পেজে আছে কি, জাইলেম। একদম মনোযোগ দিয়ে খেয়াল করো, যে দেখবা জাইলেমের ক্ষেত্রেও পাবা জাইলেম ফাইবার, ফ্লোয়েমের ক্ষেত্রে ফ্লোয়েম ফাইবার, জাইলেমের ক্ষেত্রে জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েমের ক্ষেত্রে কি, ফ্লোয়েম প্যারেনকাইমা। তার মানে দুইটা কোষের নাম সেম, দুইটা কোষের নাম সেম, একটা ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ওখানে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। কারণ তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে নিচের কোনটি জাইলেম টিস্যুর উপাদান, নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর উপাদান। ওকে, তারপরে দেখো সিবনল বা সিবকোষ, সঙ্গী কোষ। তাহলে এখানে কি আছে, ট্রাকিক ভেসেল বা কি, ট্রাকিয়া। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান আমাদের নামগুলো মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। ওকে, এবার আসো ট্রাকিক, এগুলো পড়ার দরকার নাই, এগুলো জানার দরকার নাই, কৃষিতে এত ভিতরে যাবে না। এবার দেখো ভেসেল বা ট্রাকিয়া, এইটা পড়তে হবে। যদি ভেসেল যেমন পানিতে যে সকল যানবাহন ভাসে তাদেরকেই ভেসেল বলা হয়, যেমন নৌকা একটা ভেসেল, তারপরে জাহাজ একটা ভেসেল। তো এই ভেসেল গুলার মাঝখানে কি গর্ত থাকে না? নৌকার মাঝে গর্ত আছে, জাহাজের মাঝেও কি গর্ত আছে। এই গর্তটা যদি মোটা হয় তাহলে সেটাকে আমরা বলবো মেটাজাইলেম। দেখো, মোটা গর্তযুক্ত ভেসেলকে বলা হয় মেটাজাইলেম, আর গর্তটা যদি সরু হয় তখন সেটাকে আমরা বলবো প্রোটোজাইলেম। তাহলে পরীক্ষায় দিতে পারে মোটা গর্তযুক্ত জাইলেমকে কি বলা হয় বলতো, মেটাজাইলেম। সরু গর্তযুক্ত জাইলেমকে কি বলা হয় বলতো, যে তোমার
প্রোটোজাইলেম হচ্ছে বলা হয়। তারপর আসলে জাইলেম ফাইবার, এদেরকে উড ফাইবার, ফাইবার মানে কি তন্তু, উড ফাইবার একদম সোজা বাংলা ভাষা হচ্ছে কাঠ, সোজা বাংলা ভাষা হচ্ছে কি কাঠ, বুঝতে পারছো, কাঠ যেটা সেটাই হচ্ছে উড ফাইবার বা হচ্ছে কি জাইলেম ফাইবার। তারপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম টিস্যুর একমাত্র এই কোষগুলোই জীবিত। তার মানে দেখো জাইলেমের এই তিনটা কোষই মৃত, জাইলেমের এই তিনটা কোষই মৃত, ট্রাকিটো মৃত, ভেসেল বা ট্রাকিয়াও মৃত, জাইলেম ফাইবারও মৃত। তাহলে জীবিত কে শুধুমাত্র বলতো জাইলেম প্যারেনকাইমা, এইটা হচ্ছে জীবিত, জাইলেম প্যারেনকাইমা এইটা হচ্ছে জীবিত। তার মানে আমাদের জাইলেমের পার্টটা চলে গেল। এবার চলো আমরা একটু ফ্লোয়েমে যাই। ফ্লোয়েমে কি কি আছে দেখো, যে সিবনল বা সিপ কোষ, তোমরা জানো নিউক্লিয়াস থাকে না, কৃষিতে প্রচুর আসে এই প্রশ্ন, ঠিক আছে, প্রচুর আসে, নিউক্লিয়াস পাওয়া যায় না কোথায়, কৃষিতে প্রচুর আসে। শীতকালে ক্যালস নামক এক প্রকার বস্তু জমে যায়। সঙ্গী কোষ, তোমরা জানো নগ্নবীজি লাস্ট ক্লাসে পড়াইছি, নগ্নবীজি জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না, লাস্ট ক্লাসে পড়াইছি না যারা নগ্নবীজি ক্লাস করছিল, যে জাইলেমে ভেসেল নাই, ফ্লোয়েমে কি নাই বলতো, সঙ্গী কোষ নাই, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এই কারণে দেখো লেখা আছে নগ্নবীজিতে সঙ্গী কোষ কি অনুপস্থিত। ওকে, যাই হোক, এবার আসো ফ্লোয়েম ফাইবার, এটা দেখো বাস্ট ফাইবার, তার মানে জাইলেম ফাইবারটা হচ্ছে উড ফাইবার, কাঠ, ঠিক আছে, কাঠ উড ফাইবার, আর ফ্লোয়েম ফাইবারটা কি বাস্ট ফাইবার, এটা হচ্ছে তন্তু একদম, এই যে সুতা আমরা যে কাপড় পরি সেটা আর কি। তাহলে ফ্লোয়েম ফাইবার হচ্ছে বাস্ট ফাইবার আর জাইলেম ফাইবারটা কি উড ফাইবার, একটা বাস্ট ফাইবার আর একটা উড ফাইবার, দুটো মনে রাখতে হবে কিন্তু, কোনটা বাস্ট ফাইবার কোনটা উড ফাইবার। ফ্লোয়েম প্যারেনকাইমা, সহজ বাংলা ভাষা, প্যারেনকাইমা কোষের সাথে ফ্লোয়েম যুক্ত হলে ফ্লোয়েম প্যারেনকাইমা, প্যারেনকাইমা কোষের সাথে জাইলেম যুক্ত হলে জাইলেম প্যারেনকাইমা, মানে ফ্লোয়েমের সাথে যুক্ত হলে ফ্লোয়েম প্যারেনকাইমা, জাইলেমের সাথে যুক্ত হলে জাইলেম প্যারেনকাইমা। এবার খেয়াল করো যে আমরা জাইলেমের ক্ষেত্রে দেখছিলাম একটা কোষ জীবিত, বাকি তিনটা কোষ মৃত। আমরা জাইলেমের ক্ষেত্রে কি দেখছিলাম বলো, যে একটা কোষ জীবিত, বাকি তিনটা কোষ হচ্ছে কি মৃত। এখানে উল্টা, এখানে তিনটা কোষ জীবিত, একটা কোষ মৃত, এখানে তিনটা কোষ জীবিত, একটা কোষ মৃত। এই ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে একমাত্র মৃত কোষ, ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে একমাত্র মৃত কোষ, বাকি কোষগুলো হচ্ছে কি বলতো জীবিত, বাকি কোষগুলো জীবিত, এগুলো দরকার নেই, বাকি কোষগুলো হচ্ছে কি বলতো জীবিত কোষ। ওকে, তার মানে জটিল টিস্যু টপিকসটা সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, জটিল টিস্যু টপিকসটা সবাই ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যদি ক্লিয়ার হয়ে থাকো, ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও। ওকে, 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 তাহলে এটা শেষ। এরপরে চলো দেখি যে কি আছে আসলে আমাদের ভাগ্যে। তো চলো আমরা একটু পড়ার চেষ্টা করি যে টিস্যু তন্ত্র, টিস্যু তন্ত্র, এটা হচ্ছে একজন বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে স্যাক্স, বুঝতে পারছো, ওনার নাম হচ্ছে কি বলতো স্যাক্স নামক হচ্ছে একজন বিজ্ঞানী। উনি টোটাল টিস্যু তন্ত্রটাকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে ভাগ করছে বলতো? তিনটা ভাগে। একটা হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র, আরেকটা হচ্ছে তোমার ভাস্কুলার টিস্যু তন্ত্র, আরেকটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তার মানে টিস্যু তন্ত্র কয় প্রকার বলতো? এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, ভাস্কুলার টিস্যু তন্ত্র। আমরা এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র নিয়ে কথাবার্তা বলি, যেটাকে আমরা বেসিক্যালি কি বলে থাকি বলতো? বেসিক্যালি হচ্ছে আমরা তোমার এপিডার্মিস বা ত্বক বলে থাকি। তো এটার কয়েকটা অংশ আছে, ত্বক, উপাঙ্গ, পত্ররন্ধ্র, স্টোমেটা, হাইডাথোড, পানি পত্ররন্ধ্র। তো প্রথমে আমরা এপিডার্মিস বা ত্বক নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। যেমন এখানে আমরা যদি দেখি যে কাণ্ডের বহিস্থ আবরণকে বলা হয় হচ্ছে কি বলতো এপিডার্মিস, কাণ্ডের বহিস্থ আবরণকে বলা হয় এপিডার্মিস। মূলের বহিস্থ আবরণকে বলা হয় কি বলতো এপিব্লেমা, মূলের বহিস্থ আবরণকে কি বলা হয় এপিব্লেমা। কাণ্ড এপিডার্মিস, মূল হচ্ছে কি বলতো এপিব্লেমা, কাণ্ড এপিডার্মিস, মূল হচ্ছে কি বলতো এপিব্লেমা, ঠিক আছে, এপিব্লেমা।
এই দুইটা পয়েন্ট খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। কাণ্ড এপিডার্মিস, মূল এপিপ্লেমা, এই বাইরের তথ্যগুলো আমাদের জানার দরকার নাই, এইটা ইম্পর্টেন্ট। এপিডার্মিসের বিভিন্ন গঠন, এপিডার্মিসে কি কি থাকতে পারে, ঠিক আছে, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সফটটা আমি কিন্তু অনেক মানে হচ্ছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে কৃষিতে আসবেই, ঠিক আছে, যারা ভরসা রেখে পড়বা ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে দেখো একাধিক সারি কোষ, দেখো এটা আসলে কেন একাধিক সারি কোষ আসলো, সহজ ভাষায় মনে রাখো যে এপিডার্মিসটা সাধারণত এক সারি কোষ দ্বারা গঠিত হয়। এপিডার্মিস কয় সারি কোষ দ্বারা গঠিত হয়? এক সারি কোষ দ্বারা গঠিত হয়। তবে এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপশন আছে, সেইটা হচ্ছে কি বলতো, এক্সেপশনটা হচ্ছে কিছু উদ্ভিদের ক্ষেত্রে এপিডার্মিসটা একাধিক সারি কোষ দ্বারা গঠিত হয়। এটা হচ্ছে বট, অশ্বত্থ, পাকুড়, তিনটা গাছই মোটামুটি দেখতে সেম। রাস্তার আইল্যান্ডের মাঝখান দিয়ে বট গাছের মতো যে পাতা দেখতে পাও সেটাই হচ্ছে পাকুড়, একটু ত্রিকোণাকার, বট গাছের পাতাটা একটু গোল। তাহলে দেখো একাধিক সারি কোষ হচ্ছে বট, অশ্বত্থ, পাকুড়। তিন সারি কোষ হচ্ছে করবি, নট কবরি, করবি, করবি। ওকে, তারপরে লিগনিন জমা হয় সাইকাস, পাইনাস, ঘাস জাতীয় উদ্ভিদ, এগুলোতে কি জমা হয়? লিগনিন জমা হয়। মাইরোসিন কোষ হচ্ছে সরিষা গোত্রীয় উদ্ভিদে। এই সরিষার ঝাঁঝালো হচ্ছে হওয়ার কারণ হচ্ছে এখানে মাইরোসিন নামক একটা এনজাইম থাকে, মাইরোসিন নামক এনজাইম থাকে, মাইরোসিন এনজাইম থাকে, মাইরোসিন এনজাইম থাকে। বুলিফর্ম কোষ গম, ভুট্টা, আখ, ঠিক আছে, গম, ভুট্টা, আখ। বুলিফর্ম কোষের কাজ হচ্ছে পানি সঞ্চয় করা। একদম খাঁটি বাংলা ভাষায়, তোমরা আখ খাইছো না? আখটা যখন তোমরা চিবিয়ে খাও, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাইলে আখের ভিতর থেকে রস বের হয় না? এই রসটা যে কোষের ভিতরে সঞ্চয় থাকে সেই কোষটার নামই হচ্ছে বুলিফর্ম কোষ। তার মানে বুলিফর্ম কোষের কাজ হচ্ছে কি বলতো, যে পানি সঞ্চয় করা। এই যারা নতুন নতুন ক্লাস করতেছো, তোমরা কি আমার ক্লাস বোঝো? আমি তো পড়াই যাচ্ছি, পড়াই যাচ্ছি, পড়াই যাচ্ছি, পড়াই যাচ্ছি। তোমরা যারা নতুন নতুন ক্লাস করতেছো, তোমরা কি আমার ক্লাস বোঝো? হ্যাঁ, বোঝো? একটু কমেন্টে জানাও তো। ওকে, তাহলে চলো এরপরে কর্ক এবং স্লিকা কোষ, ঘাস এবং নলখাগা। আমরা এপিডার্মিসের ত্বক নিয়ে পড়লাম। এবার চলো আমরা হচ্ছে এপিডার্মিসের উপাঙ্গ গুলো নিয়ে পড়ি। উপাঙ্গ গুলো কি কি? রোম বা ট্রাইকোম, এটা একটা উপাঙ্গ। শল্ক একটা উপাঙ্গ। কোলেটার্স বা গ্রন্থিরোম একটা উপাঙ্গ। পানিথলি একটা উপাঙ্গ। দংশন রোম হচ্ছে একটা উপাঙ্গ, মানে উদ্ভিদের উদ্গত অংশ, যেগুলো প্রধান অংশ নয় এগুলো, এগুলো কোনো উদ্ভিদে থাকতে পারে, কোনো উদ্ভিদে নাও থাকতে পারে, ঠিক আছে। তোমার হচ্ছে কোনো উদ্ভিদে থাকতেও পারে, কোনো উদ্ভিদে নাও থাকতে পারে, এটা ম্যান্ডেটরি নয়, এই কারণে এদেরকে বলা হয় উপাঙ্গ। ওকে, তারপরে আসা হচ্ছে যে রোম বা হচ্ছে ট্রাইকোম। দেখো মূল রোমটা এক কোষী, এটা মনে রাখতে হবে, মূল রোম এক কোষী আর কাণ্ডরোম বহুকোষী। এই খেয়াল করো, মূল রোম এক কোষী, কাণ্ডরোম বহুকোষী। দেখো মূল রোমে কিউটিকল বিবর্জিত, কাণ্ডরোম কিউটিকল যুক্ত, ঠিক আছে। তোমাদেরকে পড়াইছিলাম, দেখি তোমাদের কেমন মনে আছে। কাইটিন, তারপরে হচ্ছে কিউটিন, আর কিউটিকল। বলো কোনটা কোথায় থাকে? কাইটিন, কিউটিন আর কিউটিকল কোনটা কোথায় থাকে বলো তো? কাইটিন, কিউটিন, কিউটিন আর হচ্ছে কিউটিকল কোনটা কোথায় থাকে বলো? বলো দেখি কোনটা কোথায় থাকে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি লিখে দিলাম। নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো তোমাদেরকে এই কাইটিন, কিউটিন আর হচ্ছে কিউটিকল, এই তিনটা পার্থক্য আমার দেখাবা নেক্সট ক্লাসে, কোনটা কোথায় থাকে, ঠিক আছে। ওকে, কোনটা কোথায় থাকে এটা আমাকে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। ওকে, তারপরে দেখো হচ্ছে এগুলো ডিটেলসে জানার দরকার নাই। এই পানিথলি যে বরফ উদ্ভিদটাতে থাকে, এটার নাম মনে রাখবা, মেসেমব্রেন্থিমাম ক্রিস্টালিনাম। উদ্ভিদটার সাইন্টিফিক নেম হচ্ছে মেসেমব্রেন্থিমাম ক্রিস্টালিনাম। তাহলে বরফ উদ্ভিদ পাওয়া যায় কোথায় বলতো? মেসেমব্রেন্থিমাম ক্রিস্টালিনামে হচ্ছে বরফ উদ্ভিদ পাওয়া যায়। তারপরে আসে হচ্ছে দংশন রোম।
এই যে বিচুটি, অগ্নিচতুরা, আলকুশি, এগুলোতে দংশন রং পাওয়া যায়। ঠিক আছে, এগুলোতে দংশন রং পাওয়া যায়। কাইটিন, কিউটিকল, কিউটিন, এই তিনটা হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা আমাকে হচ্ছে আলাদা করে দিবা। এটা হোমওয়ার্ক থাকলো, অনেকেই জানো না, আমি জানি 2-4 জন হয়তো জানো, বাকিরা জানো না। নেক্সট যেদিন ক্লাস নিব ওই দিন হচ্ছে আমাকে আলাদা করে দিবা। ওকে, এরপরে হচ্ছে যে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র এর আন্ডারে হচ্ছে পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা। পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা ক্ষেত্রে যদি আমরা বলি যে এখানে আমরা জাস্ট কিছু জিনিস শিখবো আর কি, যে মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় রন্ধ্র। রন্ধ্রের দুই পাশে দুইটা অর্ধচন্দ্রাকৃতির সেমি লুনার রক্ষী কোষ, বা এটার ইংরেজি নাম হচ্ছে গার্ড সেল বলা হয়। ঠিক আছে, মাঝখানে থাকে রন্ধ্র, রন্ধ্রের দুই পাশে দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ থাকে। কি কোষ বলছি? রক্ষী কোষ। এই রক্ষী কোষগুলোর মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষী কোষগুলোর মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। আর রক্ষী কোষের চারপাশ দিয়ে সহকারী কোষ থাকে। তার মানে একটা পত্ররন্ধ্রের গঠনের প্রধান অংশ হচ্ছে তিনটা: রন্ধ্র, রক্ষী কোষ, সহকারী কোষ। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে নিচের কোনটি পত্ররন্ধ্র গঠনের অংশ, বা নিচের কোনটি পত্ররন্ধ্র গঠনের অংশ নয়। ঠিক আছে, তাহলে পত্ররন্ধ্র গঠনের অংশ আর কোনটা অংশ নয়? অংশ হচ্ছে কোনটা বলতো? যে অংশ হচ্ছে রক্ষী কোষ, রন্ধ্র, সহকারী কোষ। আর হচ্ছে রন্ধ্রের চারপাশ দিয়ে কি থাকে বলতো? রক্ষী কোষ থাকে। আর রক্ষী কোষের ভিতরে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। মাইন্ড ইট। এবার আসো এর কাজ কি। এর দুইটা ক্ষেত্রে ভূমিকা পালন করে। যেমন প্রস্বেদনের সময় হচ্ছে পানিটাকে বের করে দেয়, পানিটাকে বাষ্প আকারে বের করে দেয়, বাষ্প আকারে বের করে দেয় প্রস্বেদনের সময় পানিটাকে। তারপরে দেখো শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তারপরে সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার ত্যাগ করে, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, উল্টা লিখলাম, ধরো দেখো শ্বসনের সময় অক্সিজেন হচ্ছে গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আর সালোক সংশ্লেষণের সময় হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড কি করতেছে? তোমার গ্রহণ করতেছে, আর হচ্ছে অক্সিজেনটা হচ্ছে কি তোমার ত্যাগ করতেছে। চিহ্ন মনে হয় উল্টা পাল্টা হয়ে গেল। আচ্ছা, আমি বাংলায় লিখে দিচ্ছি। শ্বসনে হচ্ছে অক্সিজেন এটা গ্রহণ, আর এখানে হচ্ছে অক্সিজেন বর্জন। ওকে, এই তিনটা কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে পালন করে। প্রস্বেদন, শ্বসন, আর হচ্ছে কি বলতো সালোক সংশ্লেষণে হচ্ছে ভূমিকা পালন করে। এরপরে আসো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, পত্ররন্ধ্র বা স্ট্রোমাটার প্রকারভেদ। যে পত্ররন্ধ্র বা স্ট্রোমাটার প্রকার যে আসলে কয় প্রকারের, এই ক্লাসটা কিন্তু খুবই ছোট ক্লাস। তোমরা আর 20-25 মিনিটের মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে। তো যারা ক্লাসে জয়েন করছো তারা ক্লাস থেকে চলে যাও না। তোমাদের নেক্সট ক্লাস আমি নিব না, কারণ তোমাদের উপস্থিতি কমে গেছে। যেদিন উপস্থিতি বাড়বে ওই দিন আবার নিব, যেদিন উপস্থিতি বাড়বে হচ্ছে ওই দিন আবার নিব। ঠিক আছে, সো ক্লাস থেকে চলে যাবে না, আর 20-25 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। তাহলে দেখো যে এই প্রকারভেদ গুলো যদি আমরা দেখি, পত্ররন্ধ্র বা হচ্ছে স্ট্রোমাটার প্রকারভেদ, এটা হচ্ছে ডায়াসাইটিক। দেখো ডায়া মানে দুই, ডায়া মানে কি বলতো? দুই। ডায়া মানে হচ্ছে কত বলছি? দুই। দুটি সাবসিডিয়ারি কোষ, এই যে এটা একটা সাবসিডিয়ারি কোষ, এটা একটা সাবসিডিয়ারি কোষ, যেটাকে আমরা সহকারী কোষ হচ্ছে বলি। রক্ষী কোষের সাথে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এই কারণে এটাকে বলা হয় ডায়াসাইটিক। এটাকে কি বলা হয়? ডায়াসাইটিক। এখানে দেখো রক্ষী কোষের সাথে সমান্তরালে অবস্থান করতেছে, এই কারণে এটার নাম হচ্ছে প্যারাসাইটিক। মানে রক্ষী কোষ যখন সাবসিডিয়ারি কোষের সাথে, কোর্সের ক্লাস শুরু হচ্ছে 10 তারিখে, ওরিয়েন্টেশন ক্লাসে সব জানাই দিব তোমাদের, আগামীকাল রুটিন পাবা। তাহলে দেখো যে এই প্যারালালি যখন অবস্থান করে তখন সেটাকে কি বলা হয় বলতো? প্যারাসাইটিক বলা হয়। ওকে, তারপরে আসো অ্যানিসোসাইটিক। দেখো তিনটা সাবসিডিয়ারি কোষ, 1 2 3, তিনটা সাবসিডিয়ারি কোষ। তারপর হচ্ছে টেট্রাসাইটিক। কয়টা বলতো? 4টা। 1 2 3 4, চারটা সাবসিডিয়ারি কোষ দ্বারা হচ্ছে কি টেট্রাসাইটিক। অ্যাক্টিনোসাইটিক। দেখো অ্যাক্টিনোসাইটিকে অনেকগুলো, অ্যাক্টিনোসাইটিকে কি অনেকগুলো। সো এই ইনফরমেশন গুলো হচ্ছে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, যে পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা, এগুলোর এক্সাম্পল গুলো আসবে না কৃষির জন্য, বাট তোমরা দেখতে পারো আর কি এক্সাম্পল গুলো, যে
তোমার ডায়াসাইটিকের এক্সাম্পল কোনটা, প্যারাসাইটিকের আমি নোট দিব, নোটে লেখা থাকবে। অ্যানিসোসাইটিকের এক্সাম্পল কোনটা, টেট্রার এক্সাম্পল কোনটা, অ্যাক্টিনোসাইটিকের এক্সাম্পল কোনটা, এক্সাম্পল গুলো নোটের মধ্যে হচ্ছে লেখা থাকবে আর কি। ওকে, তারপরে আসে হচ্ছে হাইড্রাথন বা পানি পত্ররন্ধ্র। দেখো আমরা একটু আগে দেখছি যে প্রস্বেদন প্রক্রিয়ায় পানিটা হচ্ছে বাষ্প আকারে পত্ররন্ধ্র দিয়ে বের হয়, পত্ররন্ধ্র দিয়ে বের হয়। আর এই হাইড্রাথন এটা নাম হচ্ছে গাটেশন, এইটা প্রক্রিয়াটার নাম হচ্ছে গাটেশন। পানিটা তরল আকারে হাইড্রাথোড দিয়ে বের হয়, হাইড্রাথোড দিয়ে বের হয়। তার মানে পানিটা যদি বাষ্প আকারে বের হয় পত্ররন্ধ্র দিয়ে, সেটার নাম প্রস্বেদন। পানিটা যদি তরল আকারে হাইড্রাথোড দিয়ে বের হয়, সেটার নাম হচ্ছে কি বলতো, গাটেশন। এই ছবির দিকে খেয়াল করো যে এইটা হচ্ছে একটা তোমার পানি পত্ররন্ধ্রের গঠন, যেটাকে আমরা হাইড্রাথোড বলে থাকি। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে যে হাইড্রাথোড কোথায় থাকে। তোমরা ছোটবেলা থেকেই প্রেম প্রেম করে আসছো, তো তোমরা শিখে আসছো যে প্রেমের ঘটক। ঠিক আছে, কি বলতো, প্রেমের ঘটক। তাহলে এই প্রেমের প দিয়ে মনে রাখবা পিমুলা, ঠিক আছে, ঘ দিয়ে হচ্ছে ঘাস, ট দিয়ে হচ্ছে টমেটো, ক দিয়ে হচ্ছে কচু। এই উদ্ভিদ গুলাতে হচ্ছে আমরা হাইড্রাথোড সাধারণত দেখতে পারি। ঠিক আছে, এই উদ্ভিদ গুলাতে হচ্ছে হাইড্রাথোড দেখতে পারি। ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওকে ওকে, আর হচ্ছে তোমরা চিন্তা করো না, এই যে যারা ব্যাচে ভর্তি হয়েছো সিক্রেট গ্রুপে অ্যাড হওয়া নিয়ে কোনো চিন্তা করো না। 10 তারিখের ওরিয়েন্টেশন ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আমাদের প্রথম 4টা ক্লাসও ওপেন থাকবে। সো যতক্ষণ পর্যন্ত না আমরা গুছায় উঠতে পারছি, প্রথম 4টা ক্লাসও ওপেন থাকবে। সো সিক্রেট গ্রুপে ভর্তি না হইলে, মানে সিক্রেট গ্রুপে জয়েন না হলে যে তোমরা ক্লাস করতে পারবে না, ব্যাপারটা মোটেও এমন না। প্রথম দিকের 4 সাবজেক্টের 4টা ক্লাস আর হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, এটা ওপেন থাকবে সবার জন্য। অনেকে জাজ করতে চায়, দেখতে চায় ভাইয়ারা কেমন পড়ায়, একটু দেখি আর কি, বুঝতে পারছো? ওকে ওকে, পিমুলা, ঘাস, টমেটো, তারপরে হচ্ছে কচু, এইটা মনে রাখবা। এবার আসো গ্রাউন্ড টিস্যু তন্ত্র, ওইটা আমাদের শেষ। এবার চলো আমরা কথাবার্তা বলি গ্রাউন্ড টিস্যু তন্ত্র। এটার আরেকটা নাম হচ্ছে আদি বা ফান্ডামেন্টাল টিস্যু তন্ত্র। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের আরেকটা নাম হচ্ছে আদি বা হচ্ছে কি বলতো, ফান্ডামেন্টাল টিস্যু তন্ত্র। খেয়াল করো, এটা হচ্ছে বহিস্থ স্টিলীয় অঞ্চল আর অন্তস্থ স্টিলীয় অঞ্চল, দুইটা ভাগ। একাডেমিকের পড়া হলে ছবি টবি আর্ট করে পড়ানো যেত, এত কিছুর দরকার নাই। বহিস্থ স্টিলীয় অঞ্চলের 3টা পার্ট, আবার অধোতক, তারপরে কর্টেক্স, অন্ততক। অধোতক, কর্টেক্স, অন্ততক, এগুলো একটু দেখে নিবা তোমরা। আমি অন্ততকটা হচ্ছে বলি। দেখো অন্ততকের ক্ষেত্রে আসলে অন্ততকের কাজটা কি খেয়াল করো, খাদ্য সঞ্চয়, মূলচাপ ও বাঁধের মতো কাজ করে, বাঁধের মতো কাজ করে। তারপরে দেখো তোমার সুবেরিন এবং লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো বেষ্টনী সৃষ্টি করে, যাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলা হয়। পরীক্ষায় প্রশ্ন করবে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়, কি প্রশ্ন করবে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়, অন্ততকে পাওয়া যায়। ক্লাস কি ভালো হইতেছে? আমার কাছে মনে হচ্ছে ক্লাস ভালো হচ্ছে না আজকে। এর হচ্ছে কারণ হচ্ছে ওই আমার ওখানে উপজেলা নির্বাচন হচ্ছে, তো তোমার আমি একটু পর পর খালি মনে হচ্ছে যে কে জিতলো কে জিতলো কে জিতলো, বুঝতে পারছো? এটা মনে হচ্ছে আর কি। আমার মনে হয় যে আমি গতদিন যেরকম ক্লাস হয়েছে আজকেরটা ওরকম হচ্ছে না, আমি জানি না আর কি। তো যাই হোক, চলো আমরা ক্লাস করি। ক্যাসপেরিয়ান স্ট্রিপ, তাহলে দেখো ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায় বলতো, অন্ততকে। তারপরে দেখো যে অন্ততকের কোষগুলোর প্রাচীর পাতলা থাকে, অন্ততকের কোষগুলোর প্রাচীর কি থাকে, পাতলা থাকে, তাদেরকে প্যাসেজ সেল বলা হয়। অন্ততকের প্রাচীর কি থাকে বলতো, পাতলা থাকে, এদেরকে প্যাসেজ সেল বলা হয়। এই প্যাসেজ সেলের স্বেচ্ছার কণিকা। তার মানে তোমাকে এখান থেকে 3টা প্রশ্ন আসতে পারে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়, অন্ততকে, প্যাসেজ সেল কোথায় পাওয়া যায়, অন্ততকে, স্বেচ্ছার কণিকা কোথায় পাওয়া যায়, অন্ততকে। ঠিক আছে, অন্ততকে। এই পয়েন্টগুলো হচ্ছে আসবে, বুঝতে পারছো? এই পয়েন্টগুলো হচ্ছে আসবে, এইগুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করব আমরা। তারপরে আসো অন্তস্থ স্টিলীয় অঞ্চল। অন্তস্থ স্টিলীয় অঞ্চল দেখো পেরিসাইকেল বা পরিচক্র, মজ্জা বা মেডুলা, আর হচ্ছে মজ্জা
রশ্মি, পর্যা রশ্মি। ওকে, এবার দেখো যে স্ক্লেরেনকাইমা টিস্যু যখন ফ্লোয়েমের মাথায় অবস্থান করে, দুটাই জটিল টিস্যু। জটিল টিস্যু না, সরল টিস্যু, মানে স্থায়ী টিস্যু আর কি। স্ক্লেরেনকাইমা টিস্যুটা হচ্ছে কি একটা স্থায়ী টিস্যু, আর ফ্লোয়েমটাও একটা স্থায়ী টিস্যু। স্ক্লেরেনকাইমাটা সরল টিস্যু, ফ্লোয়েমটা জটিল টিস্যু। যখন এই স্ক্লেরেনকাইমা ফ্লোয়েম একসাথে অবস্থান করে তখন সেটাকে হার্টবাস্ট বা গুচ্ছ টুপি বলা হয়। তখন সেটাকে কি বলতেছি আমরা? হার্টবাস্ট বা গুচ্ছ টুপি। এবার তোমাদের কাছে হচ্ছে আমার প্রশ্ন, এই হার্টবাস্ট বা গুচ্ছ টুপি কোথায় পাওয়া যায়? কমেন্ট করে জানাও দেখি, এই হার্টবাস্ট বা হচ্ছে গুচ্ছ টুপি কোথায় পাওয়া যায়? বলো। এটা গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম আছে, দেখি বলো 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 বলো, বলতে পারো কিনা? একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম আছে, হার্টবাস্ট বা হচ্ছে গুচ্ছ টুপি কোথায় পাওয়া যায় বলো দেখি। একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম আছে, উদ্ভিদের নামটা বলো। একজনে বলছে পার্ট, তারপরে নেক্সট বাকিরা। একজনে বলছে পেরিসাইকেল। আমি উদ্ভিদের নাম জানতে চাইছি, উদ্ভিদের নাম। সেকেন্ডারি ফ্লোয়েম, হ্যাঁ, এই যে যারা বলছে সানফ্লাওয়ার, এটা হচ্ছে মোর অ্যাকুরেট অ্যান্সার। সূর্যমুখীতে হার্টবাস্ট বা হচ্ছে কি বলতো গুচ্ছ টুপি পাওয়া যায়। সো এইগুলা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবো, ছোট চ্যাপ্টার এটা। ওকে, এবার আসো ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্র এটা ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র নামেও পরিচিত। জাইলেম আর ফ্লোয়েমটা যখন মিলিত হয়, জাইলেম আর ফ্লোয়েমের হচ্ছে কম্বিনেশনকেই বলা হয় হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। কার কার বলছি বলতো? জাইলেম আর ফ্লোয়েম, এই দুইটার কম্বিনেশনকেই বলা হয় হচ্ছে ভাস্কুলার হচ্ছে টিস্যুতন্ত্র, জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। তো দেখো তিনটা জিনিস আছে, একটা হচ্ছে এক্সার্ক, অ্যান্ডার্ক, মেসার। এক্সার্ক, অ্যান্ডার্ক, মেসার। এক্সার্ক, অ্যান্ডার্ক, মেসার। খেয়াল করো, তুড়ি মেরে শিখে ফেলবো। এখানে দুইটা টার্ম, একটা প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। মেটাজাইলেম শোনো, এক্সার্ক মানে বাহিরে, অ্যান্ডার্ক মানে ভিতরে, মেসো মানে মাঝে। এক্সার্ক মানে কি বলছি? বাহিরে, অ্যান্ডার্ক মানে ভিতরে, মেসো মানে মাঝে। এবার আসো প্রোটোজাইলেম, মেটাজাইলেম। একটা দিয়ে মনে রাখো, যদি প্রোটোজাইলেম পরিধিতে থাকে প প, তাহলে সেটা হবে এক্সার্ক। প্রোটোজাইলেম যদি পরিধিতে থাকে তাহলে সেটা কি হবে? এক্সার্ক। প্রোটোজাইলেম যদি কেন্দ্রে থাকে তাহলে সেটাকে বলবো আমরা অ্যান্ডার্ক। দেখো একটা দিয়ে তোমার মেটাজাইলেম জাহান্নামে যাক, মনে রাখার দরকার নাই, তুমি একটা দিয়ে মনে রাখো। প্রোটোজাইলেম পরিধিতে প প, প্রোটোজাইলেম পরিধিতে থাকলে এক্সার্ক, প্রোটোজাইলেম কেন্দ্রে থাকলে অ্যান্ডার্ক। এখন খেয়াল করো, যেটার ক্ষেত্রে প্রোটোজাইলেম পরিধিতে, তাহলে মেটাজাইলেম মাস্ট বি কেন্দ্রে। মেটাজাইলেম মাস্ট বি কি? কেন্দ্রে। যেটার ক্ষেত্রে প্রোটোজাইলেম কেন্দ্রে, মেটাজাইলেম মাস্ট বি কি? পরিধিতে। উল্টায় দিবা কথাটা, কথাটা উল্টায় দিবা। আর যদি বিক্ষিপ্ত ভাবে অবস্থান করে, ঠিক আছে, কেন্দ্র পরিধি দুই দিকে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করে, বিক্ষিপ্ত ভাবে যদি হচ্ছে অবস্থান করে, তখন সেটাকে আমরা কি বলে থাকি বলতো? মেসার্ক বলে থাকি। তখন সেটাকে হচ্ছে মেসার্ক বলে থাকি। যেমন এই যে দেখো তোমাদের সাথে আপু কমেন্ট করছে যে সিক্রিবি হল থেকে ক্লাস দেখতেছি, গতবার আমিও এই ক্লাস করেছিলাম, পরীক্ষায় অনেক কাজে লাগে। সুপ্রিয়া চৌধুরী আপু কমেন্ট করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আর কি। ওকে, এবার খেয়াল করো, তাহলে এটা গেল। এবার কোনটা কোথায় থাকে? সরাসরি বসায় দাও এরকম, মূল, কাণ্ড, পাতা। 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 তাহলে দেখো মূল, কাণ্ড, পাতা, এক্সার্ক, অ্যান্ডার্ক, মেসার। এক্সার্ক, অ্যান্ডার্ক, মেসার, মূল, কাণ্ড, পাতা। প্রোটোজাইলেম পরিধিতে এক্সার্ক, প্রোটোজাইলেম কেন্দ্রে থাকলে অ্যান্ডার্ক। তাহলে মেটাজাইলেম কোথায় থাকবে? উল্টা ভাবে থাকবে। কিন্তু আমার তো দুইটা মনে রাখলে প্যাচ লাগবে, এই কারণে আমি মনে রাখবো কয়টা? একটা, প্রোটোজাইলেম পরিধি, প্রোটোজাইলেম পরিধি। ওকে, এবার চলো ভাস্কুলার বান্ডল। ঠিক আছে, ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। ফার্স্ট আসো সংযুক্ত। ঠিক আছে, সংযুক্ত ভাস্কুলার বান্ডল। সংযুক্ত আবার দুই প্রকার, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। দেখো সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় আমি একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে মুক্ত, দেখো এইটা জাইলেম, এইটা ফ্লোয়েম, ঠিক আছে, মাঝখানে যদি ক্যাম্বিয়াম অবস্থান করে, খেয়াল করো এই স্ট্রাকচারটা, এইটা জাইলেম
এইটা দুটোই জাইলেম হয়ে গেছে, ধরো এইটা ফ্লোয়েম, ফ্লোয়েম মাঝখানে ক্যাম্বিয়াম, তখন এটা হচ্ছে মুক্ত। মুক্ত কেন? জাইলেমটা আলাদা হয়ে গেছে, ফ্লোয়েমটা আলাদা হয়ে গেছে। জাইলেম, মাঝে ক্যাম্বিয়াম, নিচে ফ্লোয়েম, এটা যদি থাকে এটাকে আমরা বলবো মুক্ত। তারপরে দেখো যদি এরকম থাকে, এটা জাইলেম এটা ফ্লোয়েম, মাঝে ক্যাম্বিয়াম নাই, মাঝে কি নাই? ক্যাম্বিয়াম নাই, তখন সেটাকে আমরা বলবো বদ্ধ। ঠিক আছে, বদ্ধ, সেটাকে আমরা কি বলবো? বদ্ধ। সমদ্বিপার্শ্বীয় কোনটাকে বলবো? খেয়াল করো, মাঝখানে জাইলেম, এই যে মাঝখানে জাইলেম, উভয় পাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম উভয় পাশে ফ্লোয়েম, এটাকে আমরা বলবো সমদ্বিপার্শ্বীয়। মাঝখানে জাইলেম টিস্যু অবস্থান করবে, উভয় পাশে ফ্লোয়েম টিস্যু অবস্থান করবে, এটাকে আমরা কি বলবো? সমদ্বিপার্শ্বীয় বলবো। শোনো, আমি বারবার বলি, এখন কিন্তু পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এই এক্সাম্পল জিজ্ঞেস না করে এগুলা দেয় যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম উপস্থিত থাকলে সেই ভাস্কুলার বান্ডলকে কি বলা হয়? মুক্ত ভাস্কুলার বান্ডল। জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকলে সেই ভাস্কুলার বান্ডলকে কি বলা হয়? বদ্ধ। মাঝখানে জাইলেম উভয় পাশে ফ্লোয়েম বিদ্যমান থাকলে সেটাকে কি বলা হয়? সমদ্বিপার্শ্বীয়। একদম সহজ পড়া। এবার আসো এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। মুক্ত, দ্বিবীজপত্রী, নগ্নবীজী। বদ্ধ, সকল প্রকার একবীজপত্রী। আর সমদ্বিপার্শ্বীয় লাউ, কুমড়া, শসা। এই প্রথম ক্লাসে পড়াইছিলাম, 3টা জোড়া পড়াইছিলাম। হ্যাঁ বলো, 3টা জোড়া পড়াইছিলাম, কি কি? বলো 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 তো, 3টা জোড়া পড়াইছিলাম তোমাদেরকে নগ্নবীজী আবৃতবীজী ক্লাসে। জোড়া 3টা কি কি ছিল একটু কমেন্ট করে আমাকে জানাইতে হবে, তারপরে আমি নেক্সটে যাব। তার মধ্যে একটা জোড়া এখানে পাইছো, লাউ, কুমড়া, শসা। এর বাইরে আরো 2টা জোড়া শিখাইছিলাম, যেটা যত জায়গায় যাবে সব একসাথে যাবে। বলো 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 বলো। এখানে আমরা একটা পাইছি, লাউ, কুমড়া, শসা। আরো 2টা জোড়া শিখেছিলাম না? কি কি ছিল বলো তো, কমেন্ট করে জানাও তো, আরো 2টা জোড়া কি কি ছিল বলো। হ্যাঁ, ধান, বাঁশ, ঘাস, তারপরে গম, ভুট্টা। ধান, বাঁশ, ঘাস, গম, ভুট্টা। আরেকটা শিখেছিলাম, সিম, ছোলা, মটর, অপরাজিতা। সিম, ছোলা, মটর, অপরাজিতা। ধান, গম, ঘাস, বাঁশ, ভুট্টা। আর পড়াইছি লাউ, কুমড়া, শসা। এরা যত জায়গায় যাবে সব হচ্ছে কি বলতো? একসাথে যাবে। অরিও, অরিও হচ্ছে কি? পুষ্পক উদ্ভিদের মূলে। এবার আসো কেন্দ্রিক, হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, লেপ্টোসেন্ট্রিক বা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। এটা পরীক্ষায় আসে যে হাইড্রোসেন্ট্রিকটা কি কেন্দ্রিক, লেপ্টোসেন্ট্রিকটা কি কেন্দ্রিক। এটা তোমাদের মাঝে প্যাচ লাগে, আজকে থেকে আর প্যাচ লাগাবা না। এই দেখো ফ্লোয়েম, বানানটা খেয়াল করো তো, ফয়ল, ফয়লা দিয়ে কি ফ্লোয়েম না? এই ল দিয়ে মনে রাখবা লেপ্টোসেন্ট্রিক, ল দিয়ে কি মনে রাখবা? লেপ্টোসেন্ট্রিক। তার মানে দেখো ফ্লোয়েমটা হচ্ছে কি? লেপ্টোসেন্ট্রিক। ফ্লোয়েমটা কি? লেপ্টোসেন্ট্রিক। আর হচ্ছে হাইড্রোসেন্ট্রিক কোনটা বলতো? জাইলেম। কারণ ফয়লা দিয়ে মনে রাখবা, ল দিয়ে কি? লেপ্টোসেন্ট্রিক। এক্সাম্পল মনে রাখবা, ড্রাকেনা, উক্কা। এই দুইটা হচ্ছে ফ্লোয়েম বা লেপ্টোসেন্ট্রিক, আর বাকিগুলো হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। বাকিগুলো হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। বাকিগুলো আমরা কি বলতেছি বলতো? হাইড্রোসেন্ট্রিক হচ্ছে বলতেছি। শোনো, ছন্দ যত কম পড়বা তত পরীক্ষার হলের আউটপুট ভালো হবে। ছন্দ যত বেশি পড়বা, পরীক্ষার হলে গিয়ে কোন ছন্দ কিসের জন্য এটা ভুলে যাবা। ছন্দে ছন্দে লেগে যাবে দ্বন্দ্ব, দ্বন্দ্বে দ্বন্দ্বে হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে, তখন মাথায় হচ্ছে এই যে এরকম চুল ছিটতে যাবা। ঠিক আছে, ভালো ছাত্ররা ছন্দ কম পড়ে, এই কারণে পরীক্ষার হলে বেশি ভালো করে। হ্যাঁ, ছন্দ পড়ো, ছন্দ পড়ো, বেশি বেশি ছন্দ পড়ো। আর পরীক্ষায় হচ্ছে বাসের জন্য প্রস্তুত থাকো। ওকে, টেকনিক জানতে হয়, ছন্দ নয়। হ্যাঁ, এই যে এটা টেকনিক, যে ফয় ল, ফয়ের নিচে ল আছে, তার মানে ল দিয়ে এটা লেপ্টোসেন্ট্রিক। লেপ্টোসেন্ট্রিকের 2টা এক্সাম্পল, ড্রাকেনা, উক্কা। এটা তো ছন্দ দিয়ে মনে রাখার কোনো দরকার নাই। ঠিক আছে, ড্রাকেনা, উক্কা, ড্রাকেনা, উক্কা 2টা। আর হচ্ছে এছাড়া বাকি যা আছে সব হচ্ছে হাইড্রোসেন্ট্রিক বা হচ্ছে কি বলতো? জাইলেম কেন্দ্রিক। ওকে, আমাদের ভাস্কুলার টিস্যুতন্ত্র সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে ভাস্কুলার টিস্যুতন্ত্র সবাই ক্লিয়ার কিনা। ওকে ওকে, ভাস্কুলার টিস্যুতন্ত্র সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও। আমাদের কোর্সে ভর্তি হচ্ছে এই মুহূর্তে 6666। এই দেখো 6666, সুন্দর না সংখ্যাটা? 666 দেখা যায়, তোমরা দেখতেছো? 6666, 3টা 6 আমাদের কোর্সে এই মুহূর্তে ভর্তি। তোমরা দেখতে পারো না? ওকে, যারা বেশি বেশি ছন্দ
পড়বা, তারা পরীক্ষার হলে 29 নাম্বার প্রজাতি বাসের জন্য প্রস্তুত থাকো। ওকে, 29 নাম্বার প্রজাতি বাসের জন্য প্রস্তুত থাকো। ওকে, আমরা তো একদম লাস্ট টপিক্সে চলে আসছি, বললাম না যে ছোট চ্যাপ্টার, একদম লাস্ট টপিক্সে চলে আসছি। জানো নেটওয়ার্ক বই পড়বা, নেটওয়ার্ক বই থেকে কোশ্চেন সলভ করা লাগবে না? কোশ্চেন সলভ না করলে কি প্রস্তুতি হয়? আমার ক্লাস করবা, নোট পড়বা, নেটওয়ার্ক বই থেকে ব্যাখ্যা সহ প্রশ্ন সলভ করবা, ক্লাস করবা, নোট পড়বা, নেটওয়ার্ক বই থেকে ব্যাখ্যা সহ প্রশ্ন সলভ করবা। ওকে ওকে, লাস্ট টপিকসে হচ্ছে আমরা চলে আসছি, যে দেখো এইটা এইটা কৃষিতে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তারপরেও আমি হচ্ছে একটু তোমাদেরকে মার্ক করে দিচ্ছি যে পার্থক্য আকারে পড়বা। এটা তোমাদের বইতে 4-5 পৃষ্ঠা লেখা আছে, সরি আরো বেশি, 6-7 পৃষ্ঠা লেখা আছে। একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী মূলের বৈশিষ্ট্য, একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য, অনেক জায়গা জুড়ে লেখা আছে, এত পড়ার কোনো দরকার নেই। আমি মার্ক করে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে নাও। মূলরম বা কাণ্ডরম, এককোষী নেই বহুকোষী, ঠিক আছে? ওকে, তারপরে দেখো হচ্ছে, হাইপোডার্মিস বা অধোতক, মূলে অধোতক নেই, কাণ্ডে অধোতক থাকে, মূলে অধোতক নেই, কাণ্ডে অধোতক থাকে। ওকে, এই দুইটা পরের পেজ থেকে বেশি পড়তে হবে, পরের পেজ থেকে বেশি পড়তে হবে, পরের পেজ থেকে বেশি পড়তে হবে। ওকে, কালকে হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, তোমরা দেখছো যে আমরা গেছিলাম, এই এত এত পোলাপান আমাদের সাথে লাইভে থাকে, তোমরা বোঝো না যে এত পোলাপান চান্স পাইছে জন্যই তো লাইভে থাকে। তো এর জন্য তোমরা আমাদের কোর্সে ভর্তি না হয়ে এই 4-5 দিয়ে ঘোরাফেরা করো কেন? কই ভর্তি হওয়া যাবে, কই ভর্তি হওয়া যাবে, এরকম কৃমির মতো ঘোরাফেরা করো কেন? এখানে ভালো জায়গা, ওখানে ভর্তি হওয়া লাগে, ঠিক আছে? যেখানে ভালো জায়গা ওখানে ভর্তি হওয়া লাগে। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, বুঝতে পারছো? জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। বাজারে 50 টাকা কেজি সের চাউলও পাওয়া যায়, 70 টাকা কেজি সেরও চাউল পাওয়া যায়। যেটা ভালো দাম তার একটু বেশি হবে, বুঝতে পারছো? যেটা ভালো দাম তার একটু বেশি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ওকে, কালকে আর হচ্ছে এখন একটু এই প্রেম প্রীতি ভালোবাসা কমাইতে হবে, এগুলো করলে হচ্ছে চান্স পাবা না। কালকে হচ্ছে এক মেয়ে কন্টিনিউয়াসলি কল দিচ্ছে আমার ফোনে, তো মেয়ের নাম্বার লেখা হচ্ছে জান, JAN, জান দিয়ে সেভ করা, আমার ট্রু কলারে হচ্ছে ভাসতেছে, বুঝতে পারছো? তো এই যে এরকম যে এই ভাইটাল সময়ে যদি হচ্ছে এরকম উল্টা পাল্টা হাবিজাবি তোমরা করো পড়া বাদ দিয়ে, ঠিক আছে, পড়া বাদ দিয়ে যদি এরকম উল্টা পাল্টা কাজ কাম করো, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে কি হবে? এই যে এইভাবে লেখা, এইভাবে লেখা, যে এই যে পোস্ট করছে পেজে, দেখ পোস্ট করছে, পেজে পোস্ট করা হয়েছে, পেজে পোস্ট করা হয়েছে, ঠিক আছে, পেজে পোস্ট করা হয়েছে, দেখো দেখো দেখো, পেজে পোস্ট করা হয়েছে। তো বুঝতে পারছো? তো এইগুলো উল্টা পাল্টা কাজ করলে হয় না, এগুলো উল্টা পাল্টা কাজ করা যাবে না। এখন পড়াশোনা করার সময় পড়াশোনা করো। ওকে, এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, এই দেখো জাইলেম সজ্জা, মূলে একজার, ওই যে একটু আগে আমরা দেখে আসছি, মূলে একজার, কাণ্ডে অ্যান্ডার, কাণ্ডে অ্যান্ডার। কিন্তু দেখো একবীজপত্রী কাণ্ডে এটা ওয়াই বা ভি আকৃতি, দুটাই যদি অপশনে থাকে ওয়াই অ্যান্সার করবা, দুটাই যদি অপশনে থাকে ওয়াই অ্যান্সার করবা। ওকে, দুটাই যদি হচ্ছে অপশনে থাকে ওয়াই অ্যান্সার করবা, ঠিক আছে? দুটাই অপশনে থাকলে হচ্ছে ওয়াই অ্যান্সার করবা। আর তোমরা যারা কোর্সে ভর্তি হয়েছো বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া নিয়ে টেনশন করবা না, এগুলো আমাদের অনগোয়িং প্রসেস, এগুলো হয়ে যাবে। আর প্রথমে 1 সপ্তাহ গ্রুপে অ্যাড না হলে সমস্যা নাই, বুঝতে পারছো? 1 সপ্তাহ। আর তোরা তো বোকা, এই তুই ওয়েবসাইটে গিয়ে কোর্সে এনরোল করছস, ওয়েবসাইটে গিয়ে কোর্সে এনরোল করছস মানে কি বলতো? এটার অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইলো তুই কোর্স কিনে ফেলছস। তোরে বায়োলজি কিলার্স থেকে মেসেজ দেওয়া হয়েছে, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোলড ইওর কোর্স, চেক ইওর প্রোফাইল। তো একবার তোরে কনফার্ম করে দেওয়া হয়েছে, তারপরে আবার কনফার্ম করছে যে বিকাশ থেকে একবার তোরে ওটিপি পাঠাইছে, আবার বিকাশ থেকে কনফার্মেশন মেসেজ দিছে যে এত টাকা কাইটে নেওয়া। এই 3টা মেসেজের পরেও তোর কি মনে হয় না যে টেহাটা ঠিক জায়গায় গেছে? হ্যাঁ, 3টা মেসেজের পরেও কি মনে হয় না টেহাটা ঠিক জায়গায় গেছে? টেহাটা পাড়ায়া এই না আমার মেসেঞ্জারে কল দেওয়া শুরু করবি, বায়োলজি কিলার্স পেজে কল দেওয়া শুরু করবি, হোয়াটসঅ্যাপে কল দেওয়া শুরু করবি, ফোনে কল দেওয়া শুরু করবি, বায়োলজি কিলার্সের নাম্বারে কল দেওয়া শুরু করবি, আমার নাম্বারে কল দেওয়া শুরু করবি। তোর এত টাইম পাস করতে, হ্যাঁ, এত টাইম পাস করতে, হ্যাঁ, এই 3টা যে মেসেজ গেল তোর ফোনে, এরপরেও কি মনে হয় না যে তোর টেহাটা ঠিক জায়গায় গেছে? হ্যাঁ, টেহাটা ঠিক জায়গায় গেছে, এটা কি মনে হয় না?
গাধার দল জানি, ছাগলের দল কোথাকার। তিন জায়গা থেকে মেসেজ গেছে, তারপরে হলো কনফার্ম হওয়ার জন্য সাথে সাথে তারা কনফার্ম করা লাগে। ওকে, এবার আসা হচ্ছে জাইলেম ফ্লোয়েম গুচ্ছ। জাইলেম ফ্লোয়েম গুচ্ছ একবীজপত্রী মূলে হচ্ছে 6 এর অধিক, দ্বিবীজপত্রী মূলে হচ্ছে 2 থেকে 4টি। ওগুলো লাগবে না, বহু বহু এটা হচ্ছে লাগবে না। তারপরে দেখো লাস্ট টার্ম পড়বা অন্তত। আছে আছে নাই আছে, আছে আছে নাই আছে, আয় আছে আছে নাই আছে,